আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে 49 স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ ইংলিশের ম্যাকবেথ নিয়ে কথা বলবো। নাটকগুলো আপনারা কিভাবে পড়বেন। সো একটু দেখি ম্যাকবেথকে কিভাবে পড়া উচিত। যেহেতু এমসিকিউ স্টাইল এক্সাম হবে, সো আপনাকে জানতে হবে ভেরি স্পেসিফিক যে ইনফরমেশন আছে সেগুলো জানার চেষ্টা করবেন। প্রথমে দেখবেন যে হচ্ছে এটা এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। আপনারা জানেন শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো হচ্ছে ব্যক্তির নাম, ম্যাকবেথ হচ্ছে ট্র্যাজেডি। সেটিংটা হচ্ছে স্কটল্যান্ডে। জিজ্ঞেস করতে পারে হ্যামলেটের সেটিংটা কোথায়, সেটা হচ্ছে ডেনমার্ক। সো ম্যাকবেথের সেটিংটা কোথায়, স্কটল্যান্ডে। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি, লংগেস্ট ট্র্যাজেডি। তাহলে শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট ট্র্যাজেডি কোনটা, তাহলে সেটা হচ্ছে আমাদের যে ম্যাকবেথ। তো এটা হচ্ছে শর্টেস্ট ট্র্যাজেডি, এটা আপনাকে জানতে হবে। এটা অ্যাডাপ্টেড হয়েছে কোথায় থেকে, এখানে লিখে দিয়েছি হরিনশেডস ক্রনিকলস থেকে। এটা মোটামুটি অ্যাডপ্টেড। তো আপনাকে যদি জিজ্ঞেস করে আসলে কোন সাহিত্যকর্মের আলোকে এই নাটকটা রচিত হয়েছে, সো এটা আপনি একটু খেয়াল করতে পারেন। শেক্সপিয়ার অনেক নাটকই কোনো না কোনো জায়গা থেকে কিন্তু নিয়েছে। ওকে, সো ইট ওয়াজ রিটেন অ্যারাউন্ড 1606, 1606 এর দিকে লেখা হয়েছে, পাবলিশড হয়েছে 1623তে ফার্স্ট ফোলিওতে প্রথম এটা হচ্ছে যে পাবলিশড হয়। সো এইটুকু আপনাকে জানতে হয়। আমরা জানি যে হ্যামলেট হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। সো ম্যাকবেথের ট্র্যাজেডিটা আসলে কোন ধরনের, তিনি হাই অ্যাম্বিশিয়াস ছিলেন, পাওয়ার হাংরি ছিলেন, যার জন্য ওনার সমস্যাটা হয়েছে। হ্যামলেট কিন্তু মানে পাওয়ার হাংরি ছিলেন না, যা ক্ষমতা দরকার ছিল না, মূলত হচ্ছে যে বাবার হত্যার প্রতিশোধ নিবে। আর ম্যাকবেথ চেয়েছেন যে না, আমি হচ্ছে যে স্কটল্যান্ডের রাজা হব। ওনার অলরেডি রাজ্য ছিল, তারপরেও তিনি সমগ্র স্কটল্যান্ডের রাজা হতে চান। সো হাই অ্যাম্বিশনের কারণে ওনার মূলত হচ্ছে যে আমরা দেখি যে পতন হয়, এটা হচ্ছে ওনার একটা ট্রাজিক ফ্লো হয়। সো এইটা একটা ব্যাপার। আরও অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। ম্যাকবেথের কি আসলে ভাগ্যে ছিল নাকি ম্যাকবেথ নিজে ইচ্ছে করে? এইখানে তার ভাগ্য থেকে আমরা বলবো যে সে নিজে ইচ্ছে করেই ট্র্যাজেডিটা বেশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, থ্রি উইচেস ওয়াইফ হয়তো পুশ করেছে, কিন্তু তিনি অ্যাকচুয়ালি অন্য নাটকে যেরকম আমরা হ্যামলেটকে বা কিং লিয়ারকে বা অন্য নাটককে যতটা চেষ্টা করি যে তার ভাগ্যে ছিল নাকি ফ্রি উইলের কারণে, সো ম্যাকবেথটা হচ্ছে ম্যাক্সিমামই ফ্রি উইলের কারণে হয়েছে। এবং তাকে ডেফিনেটলি তার ওয়াইফ পুশ করেছে, থ্রি উইচেস নাটকটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। সো এভাবে আপনাকে স্পেসিফিক ইনফরমেশন জানতে হবে। সো আমরা যদি ম্যাকবেথ নিয়ে কথা বলি, তো ম্যাকবেথের যে যে বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে চরিত্র তো অলওয়েজ ইম্পর্টেন্ট। আপনাদের কোয়েশ্চেনগুলো হবে চরিত্র থেকে, কোটেশন থেকে, আর থিম থেকে। এই তিনটা জায়গায় একটু ভালো করে পড়তে হবে আপনাকে, ঠিক আছে? সো চরিত্রের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, শেক্সপিয়ারের একটা ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েশন আমরা বলবো, যে একটা ভিলেনকে কিভাবে হচ্ছে যে আপনি অনেকটা হচ্ছে যে প্রোটাগনিস্ট করে ফেলেছে। সো ম্যাকবেথের মধ্যে আসলে ভালো গুণ কী ছিল আমরা জানি না, হয়তো ডক্টর ফস্টাস টাইপের কোয়ালিটি কি ম্যাকবেথের মধ্যে ছিল কিনা, ওর আমরা কি ম্যাকবেথকে খুব বেশি ভালো কাজ করতে দেখেছি কিনা। হ্যাঁ, প্রথমে সে ওবিডিয়েন্ট থাকে রাজার কথা শুনে, কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে মার্ডার করা, একের পর একে ক্রাইম করা, এটা ম্যাকবেথ একটু বেশিই করেছে অন্যদের থেকে। সো সেই হিসাবে শেক্সপিয়ার যে একটা ভিলেনকে প্রোটাগনিস্ট করতে পারে, এই ক্রিয়েশনটা 400 ইয়ার্স এগো, এটা খুব সহজ ছিল না। আমরা বর্তমানের মুভির কথা বলতে পারি, কেজিএফে দেখেন যে কিভাবে একটা ভিলেন টাইপের ফিগারকে শেষ পর্যন্ত নায়কে পরিণত করে। ওইরকমও কিন্তু না যে লাস্টে তো আমরা দেখি যে ঠিক আছে নায়কের প্রতি আমাদের সিম্পিথিটি অনেক বেশি, কিন্তু ম্যাকবেথের প্রতি আসলে ততটা থাকছে কিনা, ইটস আ বিগ কোয়েশ্চেন। অথবা মানি হাইস্টের কথা ধরি, তারা চুরি করে তারপরেও তাদের প্রতি একটা সিম্পিথি আমাদের কাজ করে। ইভেন আপনি যদি ধুম মুভির কথাগুলো দেখেন, আমির খানের ধুম 3 বলেন অথবা ঋত্বিকের ধুম 2 বলেন, সো এইখানে দেখেন যে যারা চুরি করে, যারা ভিলেন, তাদের প্রতি কিভাবে একটা ভালো লাগা তৈরি করে। সো এইখানে আসলে ভালো লাগাটা তৈরি হচ্ছে কিনা, নাকি ওনার যে অ্যাম্বিশন, ওনার যে অ্যারোগেসি আছে, এইটার প্রতি আসলে একটা বেশি আকর্ষণ আমাদের তৈরি হয়েছে, এই ব্যাপারটা আপনাকে স্টাডি করতে হবে। সো ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েশন ফ্রম দ্য শেক্সপিয়ার। লেডি ম্যাকবেথকে অনেক সময় ফোর্থ উইচ বলা যায়। লেডি ম্যাকবেথ যেমন থ্রি উইচেস যেমন পুশ করে ওনাকে একটার পর একটা তথ্য দিয়ে, ঠিক সেমভাবে লেডি ম্যাকবেথও কিন্তু এই কাজটুকু করে থাকে। আর ডানকান প্রশ্ন করতে পারে, স্কটল্যান্ডের তৎকালীন রাজা কে ছিল? রাজা ডানকান ছিল। ডানকানের দুইটা পুত্র আছে, ম্যালকম আছে, ডোনাল্ড বেইন আছে, এটুকু আপনাকে জানতে হবে। সো রাজাকে হত্যা করার পরে আমরা দেখি যে ম্যালকন হচ্ছে যে ইংল্যান্ডে চলে যায়, ডোনাল্ড বেইন হচ্ছে আয়ারল্যান্ডে চলে যায়। পরবর্তীতে রাজা হন যিনি নাটকের আমাদের লাস্টে, তিনি হচ্ছেন যে ম্যালকম। এবং ম্যালকমের স্পিচের মাধ্যমে কিন্তু নাটকটা শেষ হয়। নাটকটা শুরু হয়েছে থ্রি উইচেসের ডায়লগের মাধ্যমে এবং শেষ হয়েছে ম্যালকমের স্পিচের মাধ্যমে, সেটা আপনাকে জানতে হবে। ম্যাকডাফ তো ম্যাকবেথকে আসলে হত্যা করে কে, তাকে বি হ্যাডেড, হ্যাঁ, করে কে আসলে? ম্যাকডাফ করে। ম্যাকডাফের ফ্যামিলিকে, তার স্ত্রী এবং সন্তানকে কিন্তু ম্যাকবেথ লুক পাঠিয়ে হত্যা করে, নিজে হত্যা করে না, তিনি হচ্ছেন যে লুক পাঠিয়ে হত্যাটা করেন। থ্রি উইচেস আছে, থ্রি উইচেস ছাড়াও যেটা হবে যে তাদের একজন বস আছে,
তিনি হচ্ছেন যে হ্যাকেট। সো 3 উইচেস খুব বেশি গুরুত্ব পালন করে এই নাটকের মধ্যে। বাঙ্কুকে যদি বলি, প্রথম যখন আমরা দেখি যে 3 উইচেস অপেক্ষা করে, কার জন্য অপেক্ষাটা করে আসলে আমরা দেখবো যে সেটা হচ্ছে যে বাঙ্কু এবং ম্যাকবেথ আসবে। সো ম্যাকবেথ যখন আসে তার সাথে কিন্তু তার বন্ধু বাঙ্কু ছিল, তারা সহযোদ্ধা বলতে পারেন, এবং তারা রাজার পক্ষ হয়ে কিন্তু যুদ্ধ করেছেন। যে অঞ্চলটা নিয়ে সমস্যা ছিল কডুর, এইটাকে তারা আসলে প্রবলেমটা সলভ করে কিন্তু তারা ফিরছেন। সো এই হচ্ছে আমাদের কমন কমন চরিত্রগুলো। আরেকটা ব্যাপার আছে, আমাদের যে বাঙ্কু থাকে, বাঙ্কুর ছেলে সম্পর্কে ফ্লিয়ন্স সম্পর্কে বলা হয় যে পরবর্তীতে যে সে হচ্ছে হয়তো এই রাজ্যের রাজা হতে পারে, যার জন্য সে নাটকের শেষে জীবিত থাকে, আর অন্য অন্য চরিত্র কিন্তু কম বেশি মারা যায়। সো আপনারা যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে সামারিটা তথ্যভিত্তিক পড়তে হবে। ইন জেনারেল সামারি পরে আনসার করতে পারবেন না। সামারির মধ্যে যেটা থাকতে হবে আপনাকে, যেন চরিত্রগুলো থাকে, সামারির মধ্যে যেন ইনফরমেশন থাকে। তাহলে আমি কিভাবে সামারিটা পড়াচ্ছি ঠিক সেমভাবে আপনারা সামারি পড়ার একটু চেষ্টা করবেন। সো আমি একটু একটু করে আপনাদেরকে পড়াচ্ছি, দেখেন কি বলা হয়েছে। Once upon a time, the king of Scotland, Duncan, was threatened by the rebellious MacDonald, who had joined hands with Norway, Ireland, and the treacherous Thane of Cawdor. তাহলে আমরা দেখতে যাচ্ছি যে এইখানে মূলত একজন ভিলেন দেখানো হয় একেবারে নাটকের শুরুতে। সে কি করে থেইন অফ কডুর, এই কডুরের অধিপতির সাথে মিলে রাজা ডানকানকে আসলে বিদ্রোহ ঘোষণা করে রাজা ডানকানের ক্ষতি করতে চায়, স্কটল্যান্ডের ক্ষতি করতে চায়। এই প্রবলেমটা সলভ করার জন্য ডানকান কি করে আর্মি পাঠায়, যেখানে ম্যাকবেথ থাকে, বাঙ্কু থাকে, তারা যায় গিয়ে কি করে ওই বিদ্রোহীদের তারা পরাজিত করে। এবং যার পুরস্কার স্বরূপ আমরা দেখি যে ম্যাকবেথকে কি করা হয়, পুরস্কার স্বরূপ হচ্ছে এই কডুরের অধিপতি করে দেওয়া হচ্ছে। সো এইটা হচ্ছে ইনফরমেটিভ সামারি। তাহলে আমরা কিন্তু দেখলাম আসলে কোন রাজ্যটা নিয়ে সমস্যা আছে, কডুর রাজ্যটা নিয়ে সমস্যা আছে। সো এই রাজ্যটা যে সমস্যা আছে সলভ করার জন্য আর্মি পাঠিয়েছে, যার মধ্যে আমাদের ম্যাকবেথ আছে এবং আমরা বাঙ্কুকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তারা যে কাজটা করে আসার সময় 3 উইচেস, 3জন ডাইনির সাথে দেখা হয়। সো 3জন ডাইনির সাথে যখন দেখা হয় তারা বলে যে তুমি তো কডুরের অধিপতি হয়ে যাবা, তুমি স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে, অলরেডি তিনি গ্লেমিসের অধিপতি কিন্তু আছে। সো ডাইনিরা এটা বলে, আর বাঙ্কু সম্পর্কে বলে তুমি হয়তো হবা না, কিন্তু তোমার পরিবার থেকে, তোমার বংশ থেকে কেউ না কেউ কিন্তু হবে। সো অপরদিকে যেই ব্যাপারটা হয়, দেখা যায় কি ডাইনিদের একটা কথা তো সত্য হয়ে যায়। রাজা ডানকান যখন শুনতে পারে ডানকান রিসিভ নিউজ অফ ম্যাকবেথস ভিক্টরি অ্যান্ড দ্য থেইন অফ কডুরস বিট্রিয়াল, তখন জানতে পারে যে হ্যাঁ ম্যাকবেথ জয়লাভ করেছে। সো এই ব্যাপারটা রাজা জানতে পারে এবং তাকে হচ্ছে ওই রাজ্যটা দিয়ে দিয়ে খুশি হয়ে তিনি যে কাজটা করে যে কার বাড়িতে আসবে সিদ্ধান্ত নেয় হচ্ছে যে আমি ম্যাকবেথের বাড়িতে আসবো। সো এদিকে দেখেন ম্যাকবেথ সেন্ট আ মেসেজ অ্যাহেড টু হিজ ওয়াইফ, তার ওয়াইফকে চিঠির মাধ্যমে জানায় লেডি ম্যাকবেথকে যে আমি ডাইনিরা তো আমার সম্পর্কে এই কথাটা বলেছে, কিন্তু তার মধ্যে একটা তথ্য তো আমার সত্য হয়ে যাচ্ছে। সো ম্যাকবেথের যে রাজপ্রাসাদ সেটা হচ্ছে ইনভারনেস, সেইখানে কি করে যে দেখতে পাই যে কি রাজা যেহেতু ডানকান আমাকে স্বাগত জানানোর জন্য আসবে, আমরা সেখানে হত্যা করে ফেলি। সো ডানকান অ্যারাইভ অ্যাট ম্যাকবেথস ক্যাসল রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম, খুব খাবার দাবার দিচ্ছে, তার মানে দেখেন অতিথি হত্যার ঘটনাও কিন্তু এখানে আছে। সো ম্যাকবেথ যে কাজটা করে যে প্রহরীদেরকে খুব ড্রাঙ্ক করানো হয়, মানে লেডি ম্যাকবেথ এই বুদ্ধিটা দেয়, এবং ম্যাকবেথ গিয়ে কি করে স্ট্যাব হিম টু ডেথ, রাজা ডানকানকে হত্যা করে। তাহলে রাজা ডানকানকে কিভাবে হত্যা করা হয়, ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। লেডি ম্যাকবেথ রিটার্ন টু দ্য সিন, লেডি ম্যাকবেথ আসে, লেডি ম্যাকবেথ আসার পর তখন যে কাজটুকু করে যে ছুরিগুলো নিয়ে ভুল করে চলে আসে ম্যাকবেথ। তো লেডি ম্যাকবেথ যে কাজটা করে এই ছুরিগুলো নিয়ে যায়, রক্ত থাকে তো প্রহরীদের শরীরের মধ্যে রক্ত লাগিয়ে এই ছুরিগুলো রেখে আসে। সো যেন বুঝতে পারে যে আসলে তারা হত্যাকাণ্ডটা কি করেছে, ঘটিয়েছে। সো সেও কিন্তু এই সিনে ইনভলভ করে, লেডি ম্যাকবেথ অনেকটা করে। লেডি ম্যাকবেথ প্রথমে হত্যা করতে যায়, তিনি বলে যে না আমার বাবার মতো চেহারা, আমি সেটা করতে পারবো না। সো অ্যান্ড দেন দেখেন দ্য নেক্সট মর্নিং ম্যাকডাফ অ্যারাইভ ফর দ্য কিংস ডিপার্চার অ্যান্ড ডিসকভার ডানকানস ডেড বডি। তো নেক্সট মর্নিং কি করে ম্যাকডাফ আসে, সো ম্যাকডাফ এসে প্রথমে ডিসকভার করে রাজাকে হত্যা করা হয়েছে। তো এই সিনটা যখন শোনার পরে ম্যাকবেথ নিজে যায়, গিয়ে কি করে এখন প্রহরীদেরকে হত্যা করে ফেলে, যেন প্রহরীরা সত্য কথা বা কোনো কিছু না বলতে পারে, এরকম একটা ব্যাপার। সো ডানকান সান্স ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন কি করে তারা পালিয়ে চলে যায়, এই ইংল্যান্ডে যায়, আর হচ্ছে যে
একজন আয়ারল্যান্ডে যায়। তো সামারি পড়ার যে কৌশলটা বললাম, আপনার হয়তো ভেরি ইজি ওয়েতে একটা সামারি পড়েন, যেমন আমার বইয়ের মধ্যেও কিন্তু আমি দিয়েছি বাংলা ইংলিশে 2 রকম সামারি দিয়েছি। সামারির ব্যাপারে একটু সতর্ক থাকবেন, আপনি কি ইনফরমেশন সহকারে পড়ছেন কিনা, যেহেতু ইউ আর গোয়িং টু সিট ফর দ্য এক্সামস, পরীক্ষা দিবেন তো এমসিকিউ স্টাইলে, ইনফরমেশন মিলিয়ে সামারি পড়বেন। আপনি যদি সাদামাটা একটা কাহিনী পড়েন, এরকম ইনফরমেশন না থাকে, আপনি কিন্তু ভালো করতে পারবেন না, ঠিক আছে? সো এটা একটু আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন কি হলো, দ্য অ্যাসাসিনস সাকসিডেড ইন মার্ডারিং বাঙ্কু। সো মার্ডার করার জন্য আরও 3 জন লোককে সে পাঠায়, যে বাঙ্কুর যেহেতু আমার জন্য একটা থ্রেট, ম্যাকবেথ কি করে, সো বাঙ্কুকে হত্যা করে বাঙ্কুর ছেলেটা পালিয়ে চলে যায়। ম্যাকবেথ নাও ডিসপারেট, সে এখন দেখে যে যেহেতু ও ষড়যন্ত্র করছে অনেকে, তখন সে একটা সিদ্ধান্ত নেয় আমি আবার ডাইনিদের সাথে দেখা করব, যায়। সো ডাইনিরা তাকে কিছু কিছু কথা বলে, একটা কথা বলে হচ্ছে যে প্রথম ডাইনি যেটা বলে তুমি ম্যাকডাফ থেকে সতর্ক থাকো, আরেকজন ডাইনি বলে যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো পুরুষ তোমাকে হত্যা করতে পারবে না। অ্যান্ড দেন আরেকটা কথা বলে যে মানুষ হত্যা করতে পারবে না, আরেকটা কথা বলে যে বার্নাম যে উড আছে, এই উডটা যদি হেঁটে হেঁটে তোমার পাহাড়ের উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। 3 জন ডাইনি এরকম কথাগুলো বলতে থাকে। সো আমরা দেখি যে তিনি আবার ডাইনিদের কাছে যায়, সো একাধিকবার ডাইনিদের কাছে যাচ্ছেন তিনি। অপরদিকে কি করে, যে ইংল্যান্ড আছে, তো ইংল্যান্ড ম্যালকমকে হেল্প করার মাধ্যমে সবাই মিলে যুদ্ধ করে। সো সেই সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, ম্যালকমস আর্মি জয়েন দ্য স্কটিশ রিভেলস অ্যাপ্রোচ ডানসিনানি, যার উপর থেকে আসলে ম্যাকবেথ যুদ্ধটা পরিচালিত করে। অ্যাট বার্নামুড, সো বার্নামুডে তারা আশ্রয় নেয়। ম্যালকম অর্ডার ইচ সোলজার টু ক্যারি আ ব্রাঞ্চ অফ ক্যামোফ্লেজ। সো প্রত্যেকটা সোলজাররে সে বলে যে তোমরা একটা কাজ করো, এই ফরেস্ট থেকে একটা একটা ডাল কাটো, ডাল কেটে তোমরা একটু ছদ্মবেশ ধারণ করো। সো তারা দেখা যায় এক একটি ডাল কেটে যখন হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠে, পুরো ফরেস্টটা খালি হয়ে যায়, আর এই ফরেস্টটা মনে হয় যেন পাহাড়ের উপর উঠে যাচ্ছে। তার মানে ডাইনিদের কথার মধ্যে কি ছিল, ছলনা ছিল। দাস বার্নামুড এপিয়ার টু মুভ ফুলফিলিং পার্ট অফ দ্য উইচেস প্রফেসি। তাহলে ডাইনিরা যেটা বলেছে এটা সত্য, এটা আবার কি মিথ্যা। সো অবশেষে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে তাহলে আরেকটা ব্যাপার বাকি আছে। আরেকটা ব্যাপার কি, সাধারণভাবে কেউ হচ্ছে যে জন্মগ্রহণ করলে আমাকে হত্যা করতে পারবে না। সো আমরা যেটা জানতে পারি যে ম্যাকডাফ সিজারিয়ান সিস্টেমে জন্মগ্রহণ করে, তার মানে কি স্বাভাবিকভাবে সে জন্মগ্রহণ করে নাই। সো অবশেষে বুঝতে পারে যে ম্যাকবেথ আমার আর কোনো রক্ষা নাই। তখন তাকে বলা হয় যে ম্যাকডাফ বলে তুমি সারেন্ডার করো, সে বললো যে না আমি সারেন্ডার করবো না, এবং তাকে শিরোচ্ছেদ করা হয়। ফাইনালি ম্যালকম হচ্ছে যে স্কটল্যান্ডের রাজা হয়। তাহলে সামারি পড়ার স্টাইলটা আমি বললাম। আপনি চরিত্র পড়বেন এবং সামারি পড়ার সময় যদি আপনি একটু ইনফরমেটিভ হইতে না পড়েন, আমার কাছে মনে হয় খুব একটা ভালো করতে পারবেন না। সো নাও এখন ইটস আ বিগ কোয়েশ্চেন যে আপনি টেক্সট পড়বেন কিনা, আপনি কি সামারি, থিম, চরিত্র পড়ে, কোটেশন পড়ে এক্সামে দিতে পারবেন কিনা। আই পার্সোনালি ডাউট। আমার কাছে মনে হয় টেক্সটের কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়া আসলে দরকার, বিশেষ করে কবিতা তো আপনি পড়বেনই। এখন যদি উপন্যাস এবং নাটকের টেক্সট না পড়তে পারেন, তবে আমি বইয়ের মধ্যে একটু বিস্তারিত দিয়েছি, এগুলো একটু পড়তে হবে। তো চলেন কিভাবে পড়া উচিত আমি একটু বলি। এটা হচ্ছে আমাদের টেক্সট। অ্যাক্ট 1 সিন 1-এ কি করছে, আমাদের স্টার্টিংটা হচ্ছে এরকম, ওয়ান শ্যাল উই থ্রি মিট আগেইন ইন থান্ডার লাইটনিং অর ইন রেইন। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ম্যাকবেথ নাটকের ওপেনিং সিনটা কোথায় শুরু হয়েছে। একটা জায়গায়, মরুভূমির মতো একটা জায়গা শুরু হয়েছে, যেখানে থান্ডার লাইটনিং এরকম একটা সিচুয়েশন ছিল। তো 3 জন ডাইনি এই কথাগুলো বলছে, এবং তারা একে অপরকে বিভিন্ন পানির নামেও কিন্তু ডাকছে। এখানে আমরা দিয়েছি দেখেন যে এটা কোথায়, হিতে, আপন দা হিত। তারা ম্যাকবেথের জন্য অপেক্ষা করে, তাহলে 3 জন ডাইনি ম্যাকবেথের জন্য অপেক্ষা করছে, তার সাথে দেখা করবে। এবং দেখেন থার্ড উইচ কিন্তু বলছে দে আর টু মিট উইথ ম্যাকবেথ, আমরা ম্যাকবেথের সাথে আসলে দেখা করব। আই কাম, হ্যাঁ, গ্রে ম্যালকিন তার মানে খ্যাট, একজন বলতেছে যে হ্যাঁ আমি আসছি, আরেকজন বলতেছে যে টোড, মানে এইভাবে তারা বিভিন্ন প্রাণীর নামে নামকরণ করে তারা পুরোই উল্টাপাল্টা জিনিসপত্র খাচ্ছে। মানে প্রেতাত্মা বুধ, সুপার ন্যাচারাল এলিমেন্ট যতটা ভয়ঙ্করভাবে ব্যবহার করা যায় ততটাই ব্যবহার করেছেন, এবং এমনটা তিনি আসলে সিরিয়াসলি করেছেন, ফানি ওয়েতে না। এখন এই ওপেনিং সিন নিয়ে অনেক কথা হতে পারে। ম্যাকবেথের শেক্সপিয়ারের ওপেনিং সিন কিন্তু বিশাল, আরও একটু অন্যরকমভাবে হয়। তো অনেকে বলছে যে হ্যাঁ এইটা হয়তো একটা ভেরি উইক একটা ওপেনিং সিন শেক্সপিয়ারের নাটকে। অ্যাকচুয়ালি ডিপলি যদি চিন্তা করেন, প্রথমবারের মতো একটা হচ্ছে যে হরর টাইপের ব্যাপার দিয়া ওপেনিং করা, এতটা চমৎকারভাবে করা, এইটা ম্যাকবেথ শেক্সপিয়ার মনে হয় খুব কম নাটকেই করেছে ম্যাকবেথ ছাড়া। সো এটাকে যদি আপনি সমালোচনা করেন, দুর্বল একটা ওপেনিং সিন, কিন্তু এর মাধ্যমে পুরো নাটক এবং একটা ভয়ঙ্কর একটা সিস্টেম আসলে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। সো এইটা খুব চমৎকার একটা ব্যাপার ছিল ওপেনিং সিনটা। এবং তারা একসাথে অ্যাক্ট 1 সিন 1 এই কথাটা বলে যে ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার। সো এইটা বলে যে যা সত্য তাই মিথ্যা, যা মিথ্যা তাই সত্য। এর মানে হচ্ছে
যেটা ফেয়ার এর মধ্যে হয়তো কি ফাউল থাকতে পারে। এইটা নিয়ে প্রচুর রিসার্চ আপনি করতে পারেন এই কথাটা নিয়ে। এই কথাটা নিয়ে এইটাও হতে পারে যে যেটা দেখছেন সুন্দর ভিতরে কুৎসিত ব্যাপার থাকতে পারে। সো পুরো নাটকেই এইটার একটা প্রভাব আমরা দেখেছি, একদম লাস্ট সিন পর্যন্ত এটার কিন্তু একটা প্রভাব আছে যে ফেয়ার ইজ ফাউল, যে বললো যে আমরা যেটা বলছি এটা খুবই ফেয়ার, কিন্তু একটু পরে দেখা গেল কি যে উল্টে গেল, আসলে তারা যেটা বলছে এটা সত্য, এটা আবার মিথ্যা। সো এই ওপেনিং সিন খুব ইম্পর্টেন্ট ছিল। আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করতে পারি যে যখন ডানকানকে হত্যা করা হয়, হত্যা করার পরে ম্যাকবেথ কিভাবে রাজা হয়? রাজা রাজবংশ থেকে হতে পারে। সো ডানকানের সাথে ম্যাকবেথের একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স। দেখা যায় কি ম্যাটার্নাল যে গ্র্যান্ডফাদার আছে তাদের দুজন সিস্টার ছিল, একজন হচ্ছে ডানকানের মা আর আরেকজন হচ্ছে ম্যাকবেথের মা। তো সেই হিসাবে তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। সো ডানকানের সাথে ম্যাকবেথের একটা সম্পর্ক না, প্রথমে হচ্ছে যে ডানকানের সেনাপতি, তারপরে প্রজা বলতে পারেন যেহেতু ডানকান হচ্ছে রাজা, আবার কাজিন আত্মীয় সম্পর্কও আছে। সো তিনি যেটা করছে ও ভেলিয়ান্ট কাজিন অর্থি জেন্টেলম্যান, নাটকের মধ্যে কিন্তু ক্লিয়ারলি এগুলো বলা আছে। সো এটা আপনাকে বুঝতে হবে। ম্যাকবেথ প্রবেশ করে কখন? ম্যাকবেথ প্রবেশ করে হচ্ছে অ্যাক্ট 1 সিন 3-তে ম্যাকবেথ প্রবেশ করে। সো প্রথম দুইটা সিনে কিন্তু ম্যাকবেথ ছিল না। সো ম্যাকবেথের প্রবেশটা ওপেনিংটা ছিল এরকম, সো ফাউল এন্ড ফেয়ার আর ডে আই হ্যাভ নট সিন। যেমনটা আমরা দেখেছি যে ডাইনিরা বলেছে ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার, ঠিক সেমভাবে ম্যাকবেথও কিন্তু এরকম একটা সিনের মাধ্যমে প্রবেশ করেছে। সো এইটা হচ্ছে কি অনেকটা আমরা যেটা দেখি যে রিপিটেশন করেছে ওদের যে বিষয়টা আছে, এটার মাধ্যমে সিগন্যাল দিচ্ছে একটা যে ওইটার এটার মধ্যে একটা কি আছে, সম্পর্ক রয়েছে। এবার আমরা যদি চলে যাই ডাইনিদের সাথে দেখা, তারা তো অপেক্ষা করছে যে হ্যাঁ তুমি আসো, তোমার সাথে আমরা কথা বলি। আসার পরে ম্যাকবেথ বলতেছে স্পিক ইফ ইউ ক্যান হোয়াট ইউ ওয়ার, হেইল অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি থেইন অফ গ্লেমিস। একজন বলতেছে গ্লেমিসের অধিপতি, আরেকজন বলতেছে যে কডুরের অধিপতি, থার্ড জন বলতেছে যে ভবিষ্যতের রাজা। সো ডাইনিরা তিনজন ডাইনি তিনটা কথা বলে। তাহলে ফার্স্ট বলে যে তুমি তো এখন যেটা বলছে গ্লেমিসের অধিপতিকে জানাচ্ছে, তারপরে বলছে যে কডুরের অধিপতি, এবং ফাইনালি বললো যে হ্যাঁ তুমি স্কটল্যান্ডের রাজা হবা। সো অ্যাক্ট 1 সিন 3-তে ডাইনিদের সাথে ওনার দেখা হয়। অ্যান্ড দেন যেটা হয় আবার 4-এ চলে আসে রাজা ডানকান। তো রাজা ডানকান তখন অন্যদের সাথে কথাবার্তা বলতেছে যে হ্যাঁ যুদ্ধ করে তারা আসতেছে, ফিরছে ম্যাকবেথ। সো এই ধরনের কথাবার্তা হচ্ছে এবং ম্যাকবেথ এসে রাজার সাথে দেখা করবে। তখন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এটা হচ্ছে এরকম যে দেয়ার ইজ নো আর্ট টু ফাইন্ড দ্য মাইন্ডস কনস্ট্রাকশন ইন দ্য ফেস। চেহারা দেখে ভিতরের কথা আসলে বোঝা যায় না, এবং এটা একটা প্রবার্বও আছে, দ্য ফেস ইজ নো ইন্ডেক্স টু দ্য হার্ট। মানে আপনি হচ্ছে যে চেহারার মাধ্যমে হৃদয় আপনি বুঝতে পারবেন না। কারণটা হচ্ছে কি যাকে তিনি রাজ্যটা দিয়েছেন কডুরের অধিপতি, সে দেখা যায় রাজার সাথে বিট্রে করলো। সো এইটা দিয়ে মনে করেন অনেক কিছু বুঝাইতে পারে, লাইক হচ্ছে ম্যাকবেথের ব্যাপারটা বুঝাইতে পারে, বা প্রত্যেকটা সিন বুঝাইতে পারে। যার বাড়িতে যাচ্ছেন অতিথি হিসেবে যাচ্ছেন, সে আপনাকে হত্যা করবে। সো এটা তো আসলে বোঝাটা বড় একটা টাফ একটা ব্যাপার। অ্যান্ড আমরা যেটুকু বলি এবার হচ্ছে যে লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ সোলোলোকি শুরু হয়। লেডি ম্যাকবেথ নিজে নিজে যখন চিঠিটা পাচ্ছেন, লেডি ম্যাকবেথের সিনটা এইভাবে ওপেন হয় যে চিঠির মাধ্যমে তিনি চিঠিটা পড়ছেন এবং ভাবছেন হ্যাঁ তুমি মনের মধ্যে এরকম আশা করছো যে রাজা হবা, এখন তো তোমাকে আরও শক্তিশালী হইতে হবে, তিনি এটুকু বলে। এবং তিনি ভাবে যে ম্যাকবেথের দ্বারা এটা হয়তো সম্ভব না। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, তার ভিতরে দয়া আছে ম্যাকবেথকে, এই পর্যন্ত কোনো ধরনের ম্যাকবেথের মধ্যে আমরা খারাপ কিছু দেখি না। যখন লেডি ম্যাকবেথের সাথে দেখা হয় তারপরে ধীরে ধীরে সে হচ্ছে কুলুষিত হতে থাকে, খারাপের দিকে যেতে থাকে। কেন বলছে তিনি এই কথাটা? এই কথাটা হইতে পারে দুইটা কারণে বলছে। নাম্বার 1 হচ্ছে যে ম্যাকবেথ তো আসলে একটু ভালো মানুষই। আরেকটা হতে পারে যে যেহেতু ডানকানের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে, সো মনে হয় না সে সুযোগ পেলেও এই কাজটা করতে পারে। তো দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস এই কথাটা হচ্ছে যে লেডি ম্যাকবেথ বলে। লেডি ম্যাকবেথে আমরা সিন 5 লেডি ম্যাকবেথকে আমরা দেখলাম। তারপরে যেটা হলো লেডি ম্যাকবেথ যখন ম্যাকবেথ হেজিটেট যে আসলে আমার বাড়িতে আসছে আমি ওনাকে হত্যা করে ফেলবো, তিনি খুবই হেজিটেট। সো এই ক্ষেত্রে তিনি কি করলেন, তিনি তখন বললেন যে আনসেক্স মি হিয়ার, তিনি হত্যা করতে যাবেন। যখন যান তিনি গিয়ে দেখেন যে চেহারাটা অনেকটা ওনার বাবার মতো, তখন তিনি ম্যাকবেথকে উৎসাহিত করার জন্য এরকমভাবে ভয়ঙ্করভাবে বলে যে আমার ভিতর থেকে নারী সুলভ, নারীদেরকে এখানে অনেকটা আমরা যদি মনে করি যে দয়ালু কোমল হিসাবে আমরা দেখি। সো বলছে যে আনসেক্স মি হিয়ার, আমাকে কি করে দাও তুমি, আমাকে আমার নারীত্ব এই কোমলতা এগুলো আমার কাছ থেকে নিয়ে নাও, আমাকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করো। তার মানে উনি অ্যাম্বিশনের প্রতি যেন একেবারে ফার্ম থাকে, পারপাসে যেন একেবারে স্টিকি হয়, এই ব্যাপারটার মাধ্যমে সিন 5-এ আমরা এই কথাটা বলতে দেখি। এবং তিনি ম্যাকবেথকে উৎসাহিত করে লুক লাইক ইন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, দেখতে তুমি নম্রভদ্র থাকো, ভিতরে ভিতরে বিষধর সাপ হয়ে থাকো। আমরা কিন্তু কাজগুলো অনেক সময় করি যে যেটা দেখছেন
সেটা কিন্তু না। সো এটা ডানকানের যেই সিন ছিল সেই সিনের সাথে কিন্তু মিলে যাচ্ছে, অথবা ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। শেক্সপিয়ারের এই সৃষ্টি আসলে অসাধারণ। তারপরে দেখেন আমরা যেই কাজটুকু করি সেটা হচ্ছে যে খারাপ কাজটা করবে, করার পূর্বে তিনি স্বপ্নে মনে হয় দেখতে পাচ্ছেন যে একটা ড্যাগার বেশে বেশে আসছে। এটা হচ্ছে হ্যালুসিনেশন, রিয়েল কোনো ড্যাগার এখানে ছিল না, বাট হ্যালুসিনেট হয়েছে। ইজ দিস আ ড্যাগার হুইচ আই সি বিফোর মি, দ্য হ্যান্ডল টুয়ার্ড মাই হ্যান্ড, মনে হচ্ছে যেন ভেসে ভেসে আসতেছে, হ্যালুসিনেট হওয়া। আপনি যখন খারাপ কাজ করতে যাবেন স্বপ্নে দেখবেন, বা খারাপ কাজ করার পরেও দেখবেন আপনার মাইন্ডের মধ্যে ঢুকতে এটা কিন্তু আসছে। সো আমাদের মাইন্ডের একটা ব্যাপার আছে, মাইন্ড কিন্তু ভালো মন্দ ওইভাবে বুঝি না, আমরা যেটা চিন্তা করি সেটাকে রিয়েল মনে করে কিন্তু নিয়ে নিচ্ছে অনেক সময়। সো অ্যাক্ট টুতে আমরা যেটা দেখবো যে ম্যাকবেথ হত্যা করে ফেলে, তিনি বলে যে হ্যাঁ আমি কাজটা করে ফেলেছি। সো যখন তিনি হত্যাকাণ্ডটা ঘটিয়ে ফেলে তখন তিনি হাত ওয়াশ করতে যাবে, তারপরে তিনি বলে যে না সম্ভব নেই, রক্তের দাগ আমার আসলে যাবে না। উইল অল গ্রেট নেপচুনস ওশেন ওয়াজ দিস ব্লাড। সো এখানে তিনি এলিউশন মিথোলজি ব্যবহার করেছেন, এই যে সমুদ্র যে দেবতা আছে তার সকল সমুদ্রের পানি দিয়ে কি আমি আসলে ওয়াশ করতে পারবো। আর লেডি ম্যাকবেথ এই সিনটা বলেছে যে আরবের সকল পারফিউম দিয়েও আসলে এই রক্তের দুর্গন্ধ কিন্তু যাবে না। তো ম্যাকবেথ বলতেছে সমুদ্রের সকল পানি দিলেও কিন্তু এটা পসিবল না, ক্লিন ফ্রম মাই হ্যান্ড, সো এটা সম্ভব না। বরং কি করবে, আমার রক্তের দাগে কি হয়ে যাবে, সমুদ্র লাল হয়ে যেতে পারে। অ্যান্ড নো দিস মাই হ্যান্ড উইল রেদার দ্য মাল্টিডিনিয়াস সিজ ইনকারডাইন মেকিং দ্য গ্রিন ওয়ান রেড। সো এখানে যেটা হবে ইনকার্নেডাইন বলছে মেকিং দ্য গ্রিন ওয়ান রেড, তো দেখা যাবে কি এই গ্রিনটাকে রেড করে ফেলবে আমার রক্তের দাগ দিয়ে আর কি। সো ওইটা সম্ভব না যে সমুদ্রে পানি দিল, এটা আসলে পসিবল না। এখন আরেকটা সিন আমরা দেখব যে লাইক হচ্ছে যে হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন, এখনো তো জানে না, এখনো তো আমাদের অন্যরা বুঝতে পারেনি যে তিনি হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। তার মধ্যে হচ্ছে যে এই ধরনের অনুভূতিগুলো কাজ করে। একটা পর্টারের একটা সিন নিয়ে আসা হয় প্রহরীদের, তাদের মাধ্যমে কিছুটা রিলিফ আনার চেষ্টা করে, যে হত্যাকাণ্ডের ঘটনাটা জানার পরে তো ভয়ঙ্কর একটা কিছু হবে। সো এটাকে অনেকটা কমিক রিলিফ বলতে পারেন আর কি, নক নক নক। হ্যাঁ, সো এই সিনের মাধ্যমে অনেকটা কমিক রিলিফ দেওয়া হয় আর কি। সো এইটাও অনেক সময় গুরুত্ব রাখে আর কি, যদি এটা খেয়াল রাখতে পারেন যে নক 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 নক। সো এই সিনটা হচ্ছে পটারের বলা। অ্যান্ড দেন চলে আসে ম্যাকডাফ আসে, ও হরর হরর হরর। সো এটাও বিখ্যাত একটা সিন, সেখানে তিনি এসে বলে যে টাং নর হার্ট ক্যান নট কনসিভ নর নেম দি, কোনো উপায়ে আসলে বলা সম্ভব না, এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। সো মৃত্যু সংবাদটা কে দেয়, আসলে ম্যাকডাফ মৃত্যু সংবাদটা দিচ্ছে। সো ম্যাকবেথ আবার অভিনয় করে, ওই যে বলছিল লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, সে বন্ডামিটা করে। সে কি করে, যেই জন্য ম্যাকবেথকে আমরা আসলে পুরোপুরি তার প্রতি যে দয়া মায়া করবে এটা পসিবল না। হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার হ্যালুসিনেশন হয়, ওইরকম সে অনুশোচনায় ভুগতে থাকে যে এরকম না, সে আরও ভয়ঙ্কর হয়। ভিলেনরা একটা হত্যাকাণ্ড ঘটিয়ে আরও কয়েকটা হত্যাকাণ্ড যেমনটা ঘটাচ্ছে, ম্যাকবেথ ওই দিকে যাচ্ছে অনেকটা। তারপর তিনি কি বলতেছে নিউজটা শোনার পরে, হ্যাড আই বাট ডাইড এন আওয়ার বিফোর দিস চান্স, এই যে এর পূর্বে যদি আমি একটু মরে যাইতাম, আই হ্যাড লিভড আ ব্লেসড টাইম, আমি অনেক ভালো সময় কাটিয়েছি। ফর ফ্রম দিস ইনস্ট্যান্ট দেয়ার ইজ নাথিং সিরিয়াস ইন মর্টালিটি, বলো যে বেঁচে থেকে আসলে লাভ নেই, অল ইজ বাট পয়েস রিনাউন্ড অ্যান্ড গ্রেস ইজ ড্যাড। তখন তিনি এইটা বলেন যখন শুনতে পারেন আর কি, আমি যদি 1 ঘন্টা পূর্বে আসলে মারা যেতাম, আমি তো মোটামুটি ভালো একটা জীবন কাটিয়েছিলাম আসলে। তো এখন আমরা যেটা দেখি যে বাঙ্কুকে হত্যা করতে পাঠায়, যখন বাঙ্কুকে হত্যা করে তো বাঙ্কু তার ছেলে ফ্লিন্সকে বলে যে ফ্লাই ফ্লাই ফ্লাই, তুমি চলে যাও, ভবিষ্যতে হয়তো তুমি এই হত্যার প্রতিশোধ নিতে পারবে। বাঙ্কুকে হত্যা করা হয়, লুক পাঠিয়ে ম্যাকবেথ এই কাজটা করে। সো অ্যান্ড দেন হচ্ছে ম্যাকবেথ অ্যাক্ট 4-এ যেটা হয়, এখন তো অবস্থা খারাপ, কি করতে হবে, তিনি আবার ডাইনিদের কাছে যায় যে আমার আসলে কি হবে। তো ডাইনিরা তাকে বলে যে তোমার এত টেনশন নেওয়ার কিছু নেই, এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলে। সো প্রথম জন বলতে থাকে যে তুমি ম্যাকডাফ থেকে একটু সতর্ক থাকো। ফিফিটাকে চালাচ্ছে হচ্ছে ওই রাজ্যের রাজা, হচ্ছে যে হচ্ছে আমাদেরকে ম্যাকডাফ অধিপতি। সো সেকেন্ডটা এসে বলে যে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে এত টেনশন নিও না, নান অফ উইমেন বর্ন, মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে, তোমাকে কেউ হত্যা করতে পারবে না, এরূপ কেউ তোমাকে হত্যা করতে পারবে না। সো এই জায়গাগুলো থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। থার্ড জন যেটুকু বলে সেটা হচ্ছে যে বার্নামুডটা ডানসিনানি হিল। সো ডানসিনানি হিল যেখান থেকে ম্যাকবেথ যুদ্ধটা পরিচালনা করে, যে এর উপরে যদি হেঁটে হেঁটে না আসে তাহলে তোমার কিন্তু কিচ্ছু হবে না। তাহলে আমাদের 3 উইচেসের যে 2টা সিন থাকে, 2টা সিনই কিন্তু খুব অসাধারণ সিন। এছাড়াও তাদের আরও আছে, যেমন এই সিনের পূর্বে তাদের যেই ইয়ে থাকে, নেতা থাকে হ্যাকেট, সো উনার সাথে আরও ডায়লগ হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সিন থাকে। কিন্তু আমাদের মোটামুটি এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ, এটা আপনাকে জানতে হবে। অপর দিকে যেটা হয়,
ম্যাকবেথ তো এখন যুদ্ধ করতে হবে, লেডি ম্যাকবেথের অবস্থা খারাপ, ডাক্তার আসে কোনো উপায়ে কিছু করতে পারে না, মনে হয় যেন রক্তের দাগ যাচ্ছে না। ওনারও বিখ্যাত ডায়লগ আছে, আউট ড্যাম্পড স্পট আউট আই সে, যাও যাও, কিন্তু রক্তের দাগ, মানে সে মনে হয় যেন দেখছে এটা সেটা দেখছে, স্লিপ ওয়াকিং অনেকটা সমনেম্বুলিস্টের মতো ওনার এরকম একটা সিচুয়েশন কিন্তু চলছে। সো তখন তিনি মৃত্যুসজ্জায় হাতগুলোকে ওয়াশ করেন এবং বলছেন অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেল দিস লিটল হ্যান্ড, অ্যারাবের সকল পারফিউম দিয়ে ওয়াশ করলে রক্তের এই দাগ কিন্তু যাবে না। আমরা দেখি যে লাস্ট সিনটাও খুব গুরুত্ব পাচ্ছে, যে এইখানে লেডি ম্যাকবেথের মারা যাওয়ার ব্যাপারটা আসছে। সো এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আপনাকে জানতে হবে। এটা হাইপারবলি করে বলছে তিনি, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, যেটাকে আমরা বলে থাকি। এখন লেডি ম্যাকবেথের মৃত্যুর সংবাদ পাওয়ার পরে ম্যাকবেথ গুরুত্বপূর্ণ কথা বলে, এখানে টুমোরো 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 এরকম একটা ডায়লগ আছে, সেটাও গুরুত্বপূর্ণ। তো তিনি যেটা বললেন যে আউট আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফ ইজ বাট আ ওয়াকিং শেডো অফ পুয়ার প্লেয়ার, জীবনে একটা চলমান ছায়া মাত্র, এই আছে এই নাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে কি পরকাল। তিনি লেডি ম্যাকবেথের মৃত্যুর পর অনেকটা ধরেন যে একটু মনে করেন যে একটু হতাশে হয়ে গেছেন, জীবন নিয়ে আরও একটু অন্যরকম পর্যায়ে তিনি চলে গেলেন। অ্যাক্ট 5 সিন 8 যেটা হয়, যখন ম্যাকডাফকে হত্যা করবে, সব কিছু ক্লিয়ার হয়ে যায়, তখন ম্যাকবেথকে যখন হত্যা করবে ম্যাকডাফ, তো ম্যাকবেথ এই কথাটা বলে, আই উইল নট ইল্ড। এটা গুরুত্বপূর্ণ। এখন কেন হচ্ছে যে ম্যাকবেথ একটা অসাধারণ একটা ভিলেন, সে কিন্তু পরাজয় স্বীকার করে না, সে পরাজয় স্বীকার করলে তার মৃত্যু হবে কি হবে না জানি না, এইটা একটা সিন, সে যেটা করেছে এইটাকে ফেস করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের জীবন যুদ্ধ এরকম হয়, আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, কিছু সমস্যা থাকে, পিছিয়ে যাওয়ার আসলে সুযোগ নাই। এইরকম একটা ব্যাপারের কারণে ম্যাকবেথটা একটু অন্যরকম হয়েছে। আর শেক্সপিয়ারের সৃষ্টি বিভিন্ন কারণে আর কি ম্যাকবেথের এই একটা বিষয়ে রয়েছে, যেটা হাইলাইট করার হয়তো অনেকটা চেষ্টা করেছে লেখক এখানে। সো এটা একটু দেখবেন। এবং বিহেডেড, ওনাকে হত্যা করে কি, ওনাকে হত্যা করে ম্যাকডাফ এবং হত্যার প্রতিশোধ নেয়। লাস্টে যেটা হবে, লাস্ট সিন হচ্ছে অ্যাক্ট 5 সিন 9। তো আমাদের ম্যালকমের ডায়লগের মাধ্যমে আমাদের নাটকটা শেষ হয়। তিনি বলেন যে উই শ্যাল নট স্পেন্ড আ লার্জ এক্সপেন্স অফ টাইম, আমরা অনেক সময় আর ব্যয় করব না, বিফোর উই রিকন উইথ ইউর সেভারাল লাভস অ্যান্ড মেক আস ইভেন উইথ ইউ মাই ফ্রেন্ডস অ্যান্ড কিন্সম্যান। আত্মীয় স্বজন সবাইকে অভিবাদন জানাই এবং তাদেরকে আর্ল উপাধি দিতে থাকে, সেই স্কটল্যান্ডের যে উপাধি আছে সেই উপাধিটা তিনি দেন। এভাবে নাটকটা শেষ হয়। সো আমার সাজেশন হচ্ছে, আপনারা থিম এমসিকিউ যাই পড়েন না কেন, যদি মূল নাটক বা উপন্যাসের কিছু কিছু সলিড লাইন না পড়েন তাহলে কিন্তু হবে না। আর আমার বইয়ের মধ্যে হচ্ছে সবগুলো কবিতায় দেওয়া আছে, অনুবাদ সহকারে, সামারি তো থাকবে। আর নাটক উপন্যাসের মধ্যে প্রচুর কোটেশনস দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারবেন। পুরো নাটক কিন্তু পড়া খুব টাফ, এবং এইটুকুর মাধ্যমে আমি যেটা হলো যে আমাদের শুরু হয়েছে কিভাবে, শেষ হয়েছে কিভাবে, প্রপার একটা আইডিয়া পাবেন। এবং হুবহু শেক্সপিয়ার যেই শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো আছে, এটা কিন্তু প্যারাফ্রেজ বা অন্য কিছু না, এভাবে মূল টেক্সটে কিন্তু এভাবে আমরা পড়ে থাকি। এখন প্রশ্ন হলো যে এমসিকিউ কিন্তু খুব গুরুত্ব রাখে, আপনি এমসিকিউগুলো কিভাবে পড়বেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইফ ইজ বাট আ ওয়াকিং শেডো অফ পুয়ার প্লেয়ার, এই কথাটা কে বলছে? আমরা জানি লেডি ম্যাকবেথ মৃত্যু যাওয়ার পরে এই কথাটা কিন্তু ম্যাকবেথ বলেছে, বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন। বা আরেকটা প্রশ্ন যদি বলি, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেল দিস লিটল হ্যান্ড, এটা কে বলেছে? এটা কিন্তু আমাদের লেডি ম্যাকবেথ বলেছে। সো দুইটাই কিন্তু আমরা অ্যাক্ট 5-এ আমরা দেখতে পাচ্ছি। ডান্সিরানি হিল, তো ডান্সিরানি হিলে বার্নামোরটা কিভাবে উঠে? সোলজার্স ইউজ দিস ব্রাঞ্চেস এস ক্যামোফ্লেজ, তার মানে তারা ছদ্মবেশ ধারণ করে, এইটুকু হয়। তো এইভাবেই কিন্তু হতে পারে। আরেকটা যেটা হতে পারে, এটা কোন নাটকের বা কোন সাহিত্যকর্মের আশ্রয়ে এটা তৈরি করা হয়েছে? তো হোলিনশেডস যে ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, এইটা থেকেই কিছুটা হেল্প নেওয়া হয়েছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। পরেরটা হলো যে কখন পাবলিশড হয়েছে। আমরা জানি যে এটা পাবলিশড হয়েছে আপনার 1623 দ্য ফার্স্ট ফোলিওতে, আর বেসিকলি এটা লেখা হয়েছে 1606-এর দিকে। এটা আমরা বলতে পারি যে কি রেজিসাইড, যে রাজাকে হত্যা করেছে, এভাবে কিন্তু হতে পারে প্রশ্ন, রাজাকে হত্যা করা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে অরিজিনালি কি ছিল, তিনি থেইন অফ গ্লেমিস। হোয়াট টাইটেল ডিড ম্যাকবেথ অরিজিনালি হ্যাভ? তো শুরুতে ম্যাকবেথ আসলে গ্লেমিসের অধিপতি ছিল, পরে তাকে কোরের অধিপতি করা হয়, স্কটল্যান্ডের তিনি রাজা হন। ট্রাজিক ফ্লোটা জানি আমরা অ্যাম্বিশন, ডেফিনেটলি অ্যাম্বিশন। অ্যান্ড কী কারণে ম্যাকবেথের শাসনটা আনপপুলার? কারণ হচ্ছে যে তিনি ফেয়ার এবং ট্রাইডেনির মাধ্যমে এই কাজটুকু করেছে। পটার সিনটা কি করে, আমরা তো সেটা বোঝার চেষ্টা করব যে পটার সিনটা আসলে কি করছে। পটার সিনটা যেটা করছে সেটা হলো যে
অনেকটা কমিক রিলিফের মতো। সো আপনাদেরকে আমি এইটুকু বলি, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ সাবজেক্টিভ